বাসাটা দেখে যাও। আপনি না ধরলে কমতে এগিয়ে যেত। সাবধানে চলবেন। আসসালামু আলাইকুম। আব্বা চলো। এই যে আইসে আমার নবাবজাদা। এই বেটা এই বাড়িওয়ালা যে বাড়ি ছাড়তে বলছে কালকে সকাল 10টার মধ্যে, এই মাল জিনিস কোথায় দেবো না? তুই কোথায় ছিলি? বলছিলাম সেই খোঁজ নিয়ে তোমার লাভ নাই। চলো কাজে অফিসে যাবা, সুন্দর একটা জামা কাপড় পরো, রাস্তা থেকে একটা মহিলা ধরাই দিব, আর তুমি বিয়ে করবা। আসো। কি? আমি বিয়ে করবো মানে? তুমি বিয়ে করবা? আমি কি তোমাকে বিয়ে করবো? আরে বিয়ে না করলে বাসায় উঠবো কিভাবে? কোনো বাসায় ব্যাচেলর ভাড়া দিবে না। আরে আমরা আবার ব্যাচেলর হইলাম কিভাবে? হ্যাঁ, আমরা কি সুন্দর বাপ পুতের একটা ফ্যামিলি, সুইট ফ্যামিলি। যে ফ্যামিলিতে মা নাই সেই ফ্যামিলির বাপ আর ছেলে ব্যাচেলর। এত কথা বাড়াও না। হ্যাঁ, যে বাড়িতে বাপ পুত্র ভাড়া দিব না সে বাড়ি আমরা নিব না। আবার দেখো অনেক কষ্টে একটা বাসা পাইছি, সেখানে মা নিয়ে যাইতে হইব। তাছাড়া আমার খুব পছন্দ হয়েছে। কি বাসা? না না, বাড়িয়ালি মেয়ে কি? আবার আবার কি একবার না পারলে দেখে শতবার। এখন এত কথা বাড়ানো তো, কাজে অফিসে যাইতে হবে, বেশি রাত হলে মহিলা পাবো না। আসো। এই, তো দেখছো আরেকবার যদি তুই কথা বলছোস তাহলে আমার জুতা তোর মাথা। বিয়ে করবো না মা? ঠিক আছে, আমার ব্যবস্থা আমি করবো, পরে উল্টা পাল্টা কিছু করতে পারবো না। মাল বুঝে বকে। মাল দুটো নিয়ে গেছে তাড়াতাড়ি রওনা দিই আমরা। তুমি যে বসো না, আমি আসতেছি। ঝামেলা আসতেছি মানে কি? এই মালপত্র নিয়ে গুছগাছ করতে হবে, অনেক ঝামেলা আছে। চল চল চল। তুমি যে বসো না 5টা মিনিট। ফোন করতেছি, ফোন ধরেন না। আপনি দেরি করলেন কেন? কোথায় দেরি করুন? আপনি তো আমাকে 10টায় কল টাইম দিচ্ছেন। পরে আবার ফোন দিয়ে বললাম না একটু আগে এসেন। আর্টিস্টের টাইম মেনটেন করে আগে কেন আসবো? আরে শুনেন, ভাড়াটা দিয়ে দেবেন। কত টাকা ভাড়া? 50 টাকা। কিরে ড্রাইভার রাগারাগি করতেছে, তাড়াতাড়ি উঠ না। আসেন। আসুন। উনি কে? উনি আমার নতুন মা। তোমাকে তো কতবার বললাম যে একটা বিয়ে করো বিয়ে করো, তুমি তার পারলাম না। এই জন্য আমি নতুন মা সাজাই নিয়ে আসছি। উনি অভিনয় করে, খুব ভালো অভিনয় করে, কিন্তু ফেস এখনো পরিচিত না। এই জন্য ওনাকে আসছি। বাড়িওয়ালার মেয়েকে পটায় যতদিন বিয়ে করতে না পারবো, উনি মা হিসেবে আমাদের সাথে থাকবে। খুব বাড়াবাড়ি হইতেছে কিন্তু। এত বাড়াবাড়ি করলে পরে বিপদে পড়ে যাবি। ওনাকে বিদায় কর, বিদায় কর। বিদায় করা যাবে না। বাপ ছেলে 2 ব্যাচেলর গেলে বাসা ভাড়া দিবে কেউ? মা লাগবে, উনি যাবে আমাদের সাথে। আসেন। এই না, উনি যদি যায় তাহলে আমি কিন্তু যাবো না বলে দিই। থ্যাংক ইউ। তুমি না গেলে তো আমি বেঁচেই গেলাম। তুমি সব ঝামেলা, কারণ 2 জন ব্যাচেলরকে বাসা ভাড়া দিবে না। আমার সাথে যদি আমার মা যায়, আমি বাসা ভাড়া পেয়ে যাবো। আপনি আসেন, তোমার যাওয়ার কোনো দরকার নেই। আসেন তো, আপনি সামনে বসবেন। আসেন। সামনে তো আমার বসে। তুমি তো পিছনে যাবো। উঠেন। আসসালামু আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম আসসালাম। তুমি উঠে পড়েছো? জি খালাম। কোনো অসুবিধা হচ্ছে না তো? কোনো অসুবিধা নাই খালাম্মা। আপনাকে আমি একটা কথা বলে রাখি, আপনি একা এত বড় একটা বাড়ি সামলান, কোনো সমস্যা হলে যে কোনো সময় আমাকে বলবেন, নিজের ছেলে মনে করে বলবেন। আপনার বাড়ি তো আমারই বাড়ি। নিজের বাড়ি মানে? ওই আমরা ভাড়াটিয়া না নতুন তো, এখন ভাড়াটিয়া হিসেবে থাকলে হবে? নিজের বাড়ির মতো করে যত্ন করতে হবে, তাহলেই না বাড়িটা সুন্দর থাকবে। ভাড়াটিয়ার মতো যদি অযত্ন করি, বাড়ি একদম বস্তি হয়ে যাবে না? তোমার কথা শুনলেই বোঝা যায় তুমি খুব ভালো ফ্যামিলির ছেলে। আর তোমাকে একটা কথা বলি, তোমাদের কোনো আত্মীয় স্বজন যদি বাসা ভাড়া নিতে চায় তাহলে আমাকে বলবা, আমি পুরানো ভাড়াটিয়াগুলোকে উঠিয়ে দিই, তোমাদের আত্মীয়কে ভাড়া দিই। ঠিক আছে খালাম্মা। আর শোনো, কালকে দুপুরবেলা তুমি, তোমার আব্বা, তোমার আম্মা আমাদের বাসায় খাবে। আমি নিজ হাতে রান্না করব। একটা বিপদে পড়ে গেলাম না? কিসের বিপদ? না মানে আপনাকে একটা বিপদে ফেলে দিলাম খালাম্মা। আরে না না, আমি সব সময় আমার নতুন ভাড়াটিয়া আসলে দাওয়াত করে খাওয়াই। ঠিক আছে খালাম্মা। খালাম্মা, ওই ছাদে গিয়ে দেখলাম যে তালা দেয়া, তো আমাদের তো কাপড় টাপড় দিতে হবে, দড়িটা বাঁধতে হবে, খুলে দিলে ভালো। ও আচ্ছা আচ্ছা, দাঁড়াও। এই হিমি, ছাদের চাবিটা নিয়ে আয় তো। আমি তাহলে ছাদে গেলাম। চাবি।
মাশাআল্লাহ, আপনি তো অনেক সুন্দর। থ্যাংক ইউ। নিশ্চয়ই ছেলেদের লাইন লেগে থাকে আপনার পেছনে। না, ওই রকম না, লাইন দেয় কিন্তু কিছু করার নাই জানেন। আমার মা অনেক বেশি স্ট্রিক্ট, আমাকে তো ঘর থেকে বেরই হইতে দেয় না। আমি যখন ভার্সিটি যাই, যখন শপিং এ যাই, আমি কোনো জায়গায় খেতে গেলে, পার্লারে গেলে সব সময় মা সাথে সাথে থাকে, একদমই স্কোপ পাই না। কিন্তু আমারও না অনেক প্রেম করার ইচ্ছা জানেন। একদিন একটা ছেলেকে দেখে আমার এত ভাল লাগতেছিল, এত পছন্দ হয়েছে, কিন্তু কিছু করার নাই, স্কোপই নাই। তার মানে আপনি সিঙ্গেল? সিঙ্গেল ফরএভার। জানেন, আমার বান্ধবীরা সবাই প্রেম করে, ওদের সবার বয়ফ্রেন্ড আছে। যখন ওদের কাহিনীগুলো শুনি, দুষ্টু মিষ্টি প্রেমের আলাপ, সারা রাত জেগে কথা বলা, সিনেমা দেখতে যাওয়া, ঘুরতে যাওয়া, জানেন আমারও খুব ইচ্ছা আমার যদি একটা বয়ফ্রেন্ড থাকতো, তাহলে আমিও তার সাথে সারা রাত জেগে দুষ্টু মিষ্টি কথা বলতাম, তার সাথে ঘুরতে যাইতাম, সিনেমা দেখতাম। কিন্তু আফসোস, ভাগ্যে নাই। আরে আপনার মা তো গার্ডে বাইরে, আপনাকে আপনি প্রেম করতে বাড়িতে, বাসার মধ্যে, সমস্যা নেই। তাহলে বাসার মধ্যে প্রেম করার জন্য ছেলে কোথায়? ফয়সালকে তো আপনি চেনেন না। ফয়সাল দেখতে যেমন সুন্দর, সে মানুষটা আরো সুন্দর। তার পেছনে অনেক মেয়ে ঘুরে, কিন্তু সে কাউকে পাত্তা দেয় না। সে মনে মনে একজনকে খুঁজছে। এখন মনে হয় সে তাকে পেয়ে গেছে। সে যদি তার মনের মানুষকে পায় না, তাহলে সে এত ভালোবাসবে, এত ভালোবাসবে, তাকে মাথায় করে রাখবে, সবসময় ভালোবাসায় ভালোবেসে ভরে রাখবে। ওয়াও, হাউ সুইট। আচ্ছা, ফয়সালটা কে? আমি, আমার নামই তো ফয়সাল, আপনাকে বলি নাই? না, হাই, আমি ফয়সাল। আমি হিমি। সাবিত্রী। আরেকটা কথা আপনাকে জানিয়ে রাখি, ফয়সাল কিন্তু সিঙ্গেল। একদম মনের মতো একজন মানুষকে পিছনে এতদিন আগে খুঁজতেছি। এই মেয়ে কিন্তু প্রেমে ফেলাইতে হবেই না। এই মেয়ে তো অলরেডি হা করে আসছে প্রেমে পড়ার জন্য। কি অবস্থা আপনাদের সবার? আশা করি সবাই ভালো আছেন। আগামীকাল অনুষ্ঠিত হবে বাংলাদেশ এবং আফগানিস্তানের তৃতীয় টি-20। প্রথম দুটোতে বাংলাদেশ জিতে কিন্তু খুব ভালো সম্ভাবনা দেখিয়েছেন এবং জয়ে আমরা সবাই খুশি, কেননা বাংলাদেশ সিরিজ জিতে গেছে এক ম্যাচ হাতে রেখেই। আফগানিস্তান আপনারা জানেন ওডিআই টেস্টে যেরকমই পারফরমেন্স করুক, টি-20 তারা খুবই ভালো টিম। সো সেই জায়গা থেকে আফগানিস্তানের সাথে এক ম্যাচ হাতে রেখে আপনার টি-20 সিরিজ জয় নিশ্চিত করা, এটা মোটামুটি ভালো লক্ষণ বা ভালো। তবে ওভারঅল বাংলাদেশের বোলিং সাইডটাকে আমি এক সাইডে যদি রাখি, বাংলাদেশের যে ব্যাটিং দিয়ে বাংলাদেশ ম্যাচগুলো জিতেছে সেটা নিয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনা এবং অনেক কিছুই বলার আছে এবং বলার এটাই থাকে। বাংলাদেশ ব্যাটিংটা নিয়ে আসলে বেশিরভাগ টাইম আমাদের বলতে হয়, বেশিরভাগ টাইম সমালোচনা হয়, বেশিরভাগ টাইমে দেখা যায় যে বাংলাদেশের ব্যাটিংটা আসলে এখনো, আজকে 17-18 বছর 20 বছর ক্রিকেট খেলার পরেও বাংলাদেশ এখনো ওই যে ব্যাটিং সাইডে বা ব্যাটিং এর জায়গাটা স্টেবল না। এবং দিন শেষে আমরা এই ব্যাটিং থেকে ওই যে কালো বর্ডারে যে ম্যাচগুলো জিতি, সেটা একদম লাক ফেভার করার কারণেই জিতি। হ্যাঁ, এখন আপনি বলবেন যে ম্যাচ জিতে মানুষ লাক ফেভারের কারণে না। খেলার একটা স্ট্যান্ডার্ড আছে, খেলার একটা ধরন আছে, খেলার একটা সিস্টেম আছে। আপনার টিম এফোর্ট, আপনার ব্যাটিং এর 10 ম্যাচ ব্যাটিং এর যে লাইন আপ, সেটা আপনি দেখলেই বুঝবেন যে ব্যাটিং গুলো আসলে পজিটিভ ব্যাটিং হতেছে। ব্যাটিংটা আসলে আপনার যে আপনি নেক্সট ম্যাচের জন্য আপনি ভালো করবেন বা আপনি যে ভালো একটা পর্যায়ে চলে যেতেছেন, এই যে এত সুযোগ সুবিধা নিয়ে ভালো প্র্যাকটিস করে ভালো কোচ এসে কোচ পরিবর্তন হয়ে, ওইটা আপনি তখনই বুঝবেন যখন আপনি আপনার ওই যে ধারাবাহিকতাটা আপনার বজায় থাকবে। তো বাংলাদেশ ক্রিকেটে এই ধারাবাহিকতাটা কখনোই ছিল না, এখনো নাই, সুদূর ভবিষ্যতে আসবে কিনা সেটা আমি জানি না। আমি এটা বলতে পারি বাংলাদেশ ক্রিকেটের বোলিং সাইডটা আমরা সেই ছোটবেলা থেকে এখন পর্যন্ত ধারাবাহিক পারফরমেন্স করতে দেখেছি। ধারাবাহিকলি বাংলাদেশের বোলিং সাইড আমার মতে যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে। আমাদের বোলিং সাইডটার যে পরিমাণ এফোর্ট আমরা বাংলাদেশ টিম থেকে পেয়েছি, বাংলাদেশের বোলারদের কাছ থেকে পেয়েছি, সেই ধারাবাহিকতা যদি আমরা ব্যাটিং সাইড থেকে পেতাম, তাহলে বাংলাদেশের এতদিনে কয়েকটা এশিয়া কাপ থাকতো, হয়তোবা বিশ্বকাপের ফাইনালও আমরা যেতে পারতাম। আমাদের ওই সুযোগ ছিল, কিন্তু আমরা ওই যে বারবারই আসি এবং ব্যাটিং সাইডের কাছে আমরা ধরা খাই। এখন অনেকেই হয়তো রাগ করবেন, অনেকেই হয়তো বলবেন যে আমি ব্যাটিং এর কেন এত সমালোচনা করতেছি ম্যাচ জিতার পরেও। আপনারা যারা খেলা দেখেছেন তারা একদম 100% বুঝে গেছেন যে আসলে আমি কোন কোন পয়েন্টের কথা বলছি। দেখেন,
আমাদের টপ অর্ডারদের অবস্থা দেখেন। যে ম্যাচ আমাদের বুঝে শুনে খেলার দরকার, ওই ম্যাচ আমরা যাই ছক্কা মারতে। ছক্কা মারতে গিয়ে আমরা দলকে বিপদে ফেলাই, ছক্কা মারতে গিয়ে আমরা পরাজিত হয়ে আসি। ছক্কা মারতে গিয়ে আমরা মনে হয় যে নিজে শিওর ম্যাচটা আমরা হাতছাড়া করে আসে। যেই বলটা 6 মারার বল, ওই বলটাই দেখবেন বাংলাদেশি ব্যাটিংরা ঠেক দিয়ে দেয়। বুঝেই না যে কোন লেন্থের বল, কোন জায়গার বল, কোন দিকে খেলতে হবে। এখন অনেকে বলবেন যে আপনি তো অনেক বড় পণ্ডিত, আপনি যায় খেলেন। আরে ভাই, আমি তো ওই প্রফেশনের না। আমি আমার এক ফ্রেন্ডকে বলছিলাম যে তুমি আমার 2 বছর ক্রিকেট খেলার সুযোগ করে দাও, প্র্যাকটিস করে দাও, আমি এদের সাথে ভালো ব্যাটিং করে দেখাবো। আপনি আমার সুযোগ করে দেন, আমি দেখাবো। ওরা ছোটবেলা থেকে এই জিনিসটার সাথে লেগে আছে। আপনি যদি এই প্রশ্নটা বলেন, আমি বলবো ওদের সাথে বড় বক হচ্ছেন আপনি। ঠিক আছে, ওরা এই জিনিসটা দেখেন, বাংলাদেশে যারা গ্রামগঞ্জে ক্রিকেট খেলে, তারা যখন বিকেল বেলা, একটা সময় ছিল বিকেল বেলা ক্রিকেটটা খেলে, ওই যে প্রতিদিন যে ক্রিকেটটা খেলে, এইটা যখন রেগুলার হয়ে যায়, ওই বাঙালির গ্রামীণ ক্রিকেটার গুলার কাছে ক্রিকেট একটা ইমোশনের জায়গা হয়ে যায়। ডে বাই ডে সে উন্নতি করতে থাকে। ডে বাই ডে তার ব্যাটিং উন্নতি হয়, বোলিং উন্নতি হয়, ফিল্ডিং উন্নতি হয়। কিন্তু আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমের উন্নতি ব্যাটিং এ এখনো হয় নাই। এবং যে ধরনের ব্যাটিং তারা করতেছে, যে ইয়ং যারা আসে, তারা কি আদৌ আমাদের অতীতের ব্যাটিং বা অতীতের টিম থেকে, অতীতের টিমের ভুল থেকে শিখেছে? আমার দৃষ্টিতে এখন পর্যন্ত শিখতে পারেনি, এবং শেখার কোনো চেষ্টাও তাদের মধ্যে আমি দেখতে পাইনি। তো সব মিলাই ওভারঅল বাংলাদেশ ক্রিকেটটা আসলে এমন এক জায়গায় যায় পৌঁছাইছে, যদি আপনার লাক ফেভার করে তাহলে আপনি ম্যাচ জিতবেন। আফগানিস্তানের সাথে শেষ ম্যাচ জিতে বাংলাদেশ আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করবে। আমি ওই জায়গায় খুশি। জয় নিয়েছে আফগানিস্তানে, রশিদ খান বলছে তারা এশিয়া কাপের টপ সেকেন্ড টিম তারা। সো তাদের ওই যে অহংকার, এটার একটা পতন হবে। রশিদ খান বুঝতে পারবে যে না, আমার এইভাবে কথা বলা উচিত না। কেননা এশিয়ায় শ্রীলঙ্কা, পাকিস্তান অন্যতম সেরা এক দল। বাংলাদেশে আপনি ধরতেও পারেন, নাও ধরতে পারেন, বাট শ্রীলঙ্কা, পাকিস্তানের অর্জন নিয়ে তো আপনার কোনো, আমার মতে, সন্দেহ থাকা উচিত না। কেননা এরা পরীক্ষিত এবং এরা সবসময় টপ টিম। সো পাকিস্তানে এখন খারাপ সময় গেলেও, সো ওই জায়গা থেকে আফগানিস্তান বা রশিদ খানের একটা শিক্ষার দরকার আছে, এটা আমি চাই। বাট বাংলাদেশ আসলে ওই যে এই জয় খুশি হয়ে পড়ে থাকলে লাভ হবে না। বিকজ সিরিজের এই পারফরমেন্স দিন শেষে আমাদেরকে বড় টুর্নামেন্টে ভোগায়। আমরা ভুগতে থাকি এবং এইটা কোনো আমাদের শেষ হয় না। তো সব মিলিয়ে আসলে বাংলাদেশ ক্রিকেটটাকে আমাদের যদি ভালো জায়গায় নিতে হয়, ভালো পর্যায়ে, বড় টুর্নামেন্ট, বড় এশিয়া কাপ বলেন, ওয়ার্ল্ড কাপ বলেন, T20 ওয়ার্ল্ড কাপ বলেন, চ্যাম্পিয়ন্স ট্রফি বলেন, এসব জায়গায় যদি ভালো করতে হয়, তাহলে ব্যাটিং ধারাবাহিকতাটা লাগবে। আপনি ইন্ডিয়া টিমকে ফলো করতে পারেন, আপনি অস্ট্রেলিয়া অথবা নিউজিল্যান্ড টিমকে ফলো করতে পারেন। তাদের ওই যে ধারাবাহিকতাটা, তাদের চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতাটা, তাদের পরিশ্রমের বা মন মানসিকতার যে ব্যাপারটা, সেটাকে ফলো করতে পারেন। আমি বিশ্বাস করি বাংলাদেশের ব্যাটিং ধারাবাহিক হলে বাংলাদেশ ক্রিকেট অনেক দূরে এগিয়ে যাবে। যারা আমার এই কথাগুলো শুনেছেন এতক্ষণ ধরে, তাদেরকে ধন্যবাদ। এবং যারা ভিডিওটা দেখেছেন, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।